হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের যে 6 নাম্বার সেটটি, সেই সেটটি করে দেখাবো। আমি এর আগে 1 থেকে 5 তোমাদের করিয়ে দেখেছি, তোমরা সেখান থেকে 1 থেকে 5 দেখে নেবে। 6 হচ্ছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। দেখো একে কী বলেছে, বিকল্পগুলির মধ্যে থেকে নির্ভুল উত্তরটি বেছে নিয়ে লেখা। একে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে, এটা হবে এ, সোয়ান উপত্যকায়। 2 নম্বরে বলেছে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে রাজস্থানের, এটা হবে এ, বাগড়ে। 3 নম্বরে আলতামিরা গুহা অবস্থিত হয়েছে এ, স্পেনে। 4 মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, এটা হবে বি, 1974 খ্রিস্টাব্দে। 5 হরপ্পা নগরী আবিষ্কৃত হয়, এটা হবে হরপ্পা হবে 1921 খ্রিস্টাব্দে। আর 6 মহেঞ্জোদারো নগরী আবিষ্কৃত হয়, এটা হবে, তার 1 সেকেন্ড, মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। 2 নম্বরে এক কথায় উত্তর দাও। একে দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি? দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো হ্যাবিলিস। আর 2 নম্বরে বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম কি? বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। 3 নম্বরে হরপ্পা কোন যুগের সভ্যতা? হরপ্পা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। 4 নম্বরে হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম লেখো। হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম হলো লোথাল। 3 থেকে সংক্ষেপে উত্তর দাও। একে অ্যাপ কাদের বলা হয়? লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ দেখতে ছিল বড় বানরের মতো, তবে তাদের ল্যাজ ছিল না। এই ধরনের বড় বানরদের অ্যাপ বলা হতো। 2 নম্বরে আলতামিরা কেন বিখ্যাত? ইউরোপের স্পেনে অবস্থিত একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে। এই গুহায় প্রায় 50 থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি পাওয়া গেছে। এই জন্য এই গুহাটি বিখ্যাত। 3 নম্বরে সিটাডেল কি? হরপ্পা সভ্যতায় প্রতিটি নগর 2টি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। একটি হচ্ছে, একে লিখবে একটি উঁচু ঢিবি এলাকা ও 2 নম্বরে একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হয় সিটাডেল। সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। 4 নম্বরে হরপ্পা আর শিলমোহর কেমন ছিল? হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলি লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শিংওয়ালা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা হতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশা খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 4 দাগে কি বলেছে? একে পুরাতন, মাঝের ও নতুন পাথরের যুগের সময়সীমা লেখো। পুরানো পাথরের যুগের সময়সীমা খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। মাঝের পাথরের যুগের সময়সীমা খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। আর নতুন পাথরের যুগের সময়সীমা খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। 2 নম্বরে সংস্কৃতি ও সভ্যতা কাকে বলে? সংস্কৃতি বলতে এমনিতে নাচ, গান, পোশাক পরিচ্ছদ, শিল্প, সাহিত্য প্রভৃতি জীবনযাপনের নানান দিককে বোঝায়। অন্যদিকে তেমনি মানুষের কাজকর্মও হলো মানুষের সংস্কৃতি। আর সভ্যতাটা কি লিখবে? সভ্যতা হলো মানুষের সুসংগঠিত, উন্নত ও জটিল জীবনযাত্রার একটি পর্যায়, যা সুনির্দিষ্ট সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামোর মাধ্যমে চিহ্নিত করা হয়। 3 বলেছে মেহেরগড় সভ্যতার সময়সীমা কী ছিল?
মেহেরগড় ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ রিচার্ড মিডো সহায়তায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। মেহেরগড় সভ্যতার সময়কালকে 3টি পর্বে বিভক্ত করা হয়। প্রথম পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। দ্বিতীয় আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। আর তৃতীয় পর্ব হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি হয়েছিল। 1 নম্বর লিখবে বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যা মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। বন্যা সিন্ধু নদে পলি জমে নদীগর্ভের গভীরতা কমে যায়, ফলে প্রতি বর্ষাতে নদীর জল দুকুল ছাপিয়ে নগরগুলিকে প্লাবিত করত। 3 নম্বরে সিন্ধু নদের গতিপথের পরিবর্তন। সিন্ধু নদ তার গতিপথ পরিবর্তন করায় হরপ্পা বাণিজ্য ও কৃষি ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয়, ফলে অর্থনীতিতে সংকট দেখা দেওয়া সিন্ধুবাসীরা এই অঞ্চল ছেড়ে অন্য জায়গায় চলে যায়। 4 নম্বরে বহিরাক্রমণ। অনেকে মনে করেন বহিরাগত শত্রু আক্রমণের ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। ক্ষেত্রে প্রাপ্ত নরকঙ্কাল থেকে এই দাবিটি আরও জোরালো হয়। রক্ষণশীলতা। সিন্ধুবাসীদের রক্ষণশীল মনোভাব তাদের জনজীবনকে অক্ষম ও পঙ্গু করে দিয়েছিল। 5-এর দাগে কি বলেছে? 5-এর একে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? আদিম মানুষের জীবনযাত্রা। আদিম যুগের মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত কষ্টের। আজ থেকে প্রায় 26 লক্ষ বছর আগে পৃথিবীতে আদিম মানুষের আবির্ভাব ঘটে। বাসস্থান। আদিম মানুষ খোলা আকাশের নিচে বা পাহাড়ের অন্ধকার ও স্যাঁতস্যাঁতে গুহায়, জঙ্গলে ও জলাশয়ের কাছে বাস করত। বিয়ে, কথা ও ভাব প্রকাশ। আদিম মানুষ কথা বলতে পারত না, শুধু বিভিন্ন শব্দ করে বা ইশারা করে মনের ভাব প্রকাশ করত। পোশাক। তখনকার যুগের মানুষ শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পশুর চামড়া বা গাছের ছাল পরত। হাতিয়ার। আত্মরক্ষা ও খাদ্য সংগ্রহের তাগিদে আদিম মানুষ পাথর, কাঠ ও পশুর হাড় দিয়ে হাতিয়ার তৈরি করতে শিখেছিল। 2 নম্বরে বলেছে ভারতীয় উপমহাদেশে পাথরের যুগ কেমন ছিল? ভারতীয় উপমহাদেশে পাথরের যুগ কেমন ছিল বলতে আমাদেরকে 3টে পাথরের যুগকে তুলে ধরতে হবে। পুরনো ভারতীয় উপমহাদেশে পাথরের যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগটা বলবে আনুমানিক 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 75,000 অব্দ পর্যন্ত। এই সময় মানুষ বড় আকারের পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে। এই যুগে এর প্রধান কাজগুলি ছিল যথা পশু শিকার, মাছ ধরা, বুনো ফলমূল সংগ্রহ করা প্রভৃতি। তোমরা একটু একটু করে লিখবে। আর মাঝের পাথরের যুগ, এটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 অব্দ। নতুন অস্ত্র হিসেবে তীর ধনুকের ব্যবহার করা, জলপথে চলাচলের জন্য গাছের গুঁড়ি ব্যবহার করে ভেলা বা নৌকা তৈরি করা প্রভৃতি ছিল এই যুগের বৈশিষ্ট্য। আর নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 অব্দ পর্যন্ত। হাতল লাগানো মসৃণ ও ধারালো হাতিয়ারের ব্যবহার, কৃষি কৌশলের উদ্ভাবন, চাকার আবিষ্কার, যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন, এই 3টে যুগকে তোমাদের লিখতে হবে এখানে। 3 নম্বরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? 1 নম্বরে নগর এলাকা। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল 2 ভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু এলাকা বা সিটাডেল অবস্থিত ছিল নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে। নিচু বসতি এলাকাটি অবস্থিত ছিল পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। 2 নম্বরে লিখবে ঘরবাড়ি। হরপ্পা সভ্যতায় ঘরবাড়ি ছিল পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতায় যেমন 2তলা 3তলা বড় বাড়ি ছিল, তেমনি মাঝারি ও খুব ছোট বাড়িও ছিল। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও সেগুলিতে রান্নাঘর থাকতো একটি করে, যা থেকে অনুমান করা হয় যে সেই ঘরে যৌথ পরিবারের অস্তিত্ব ছিল।
সে সময়ে যৌথ পরিবারের অস্তিত্ব ছিল। 3 নম্বরে রাস্তাঘাট। মহেঞ্জোদারো ও হরপ্পার চওড়া পাকা রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে প্রসারিত ছিল। তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলি ছিল পূর্ব পশ্চিমে প্রসারিত। রাস্তাগুলির দুধারে বাঁধানো ফুটপাতও ছিল। আর 4 নম্বরে লিখবে পয় প্রণালী। মহেঞ্জোদারোর নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টি কুয়ো ছিল। তবে হরপ্পায় এত সংখ্যক কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। ঢাকা নর্দমা সহযোগে সুপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পায়। প্রতিটি বাড়ি থেকে ছোট নালার জল গিয়ে মিশত বড় নর্দমাগুলিতে। এবার 4 বলেছে হরপ্পা সভ্যতার শিল্প, বাণিজ্য ও ধর্ম বিষয়ে সংক্ষেপে লেখো। হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের কারিগরি শিল্পের নমুনা পাওয়া গেছে, যেমন পাথর ও ধাতু শিল্প। হরপ্পা সভ্যতায় পাথর ও ধাতুর মধ্যে তামা, কাঁসা, ব্রোঞ্জ, সোনা, রূপো প্রভৃতি ধাতু দিয়ে নানা ধরনের গয়না ও জিনিসপত্র তৈরি করা হতো। 2 নম্বরে মাটির পাত্র তৈরি। হরপ্পা সভ্যতায় আগুনে পোড়া মাটির পাত্র যেমন থালা, বাটি, রান্নার সামগ্রী, কলসি ও জ্বালা জাতীয় পাত্র তৈরি হতো। আর 3 নম্বর লিখবে কাপড় তৈরি। হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হতো ও তার মধ্যে সুতোর কাজ করা হতো। 4 নম্বরে পাথর, ধাতু ও পোড়ামাটির ভাস্কর্য। হরপ্পা সভ্যতার বিভিন্ন নগরে পাথর, ধাতু, বিশেষত ব্রোঞ্জের ও পোড়ামাটির মূর্তি তৈরি হতো। ধর্ম। হরপ্পা সভ্যতার অধিবাসীরা মূর্তি, গাছপালা ও জীবজন্তুর পুজো করত। মূর্তি পূজা হচ্ছে মাতৃমূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় অনেক পোড়া মাটির নারী মূর্তি দেখে মনে হয় তারা মাতৃদেবীর পূজা করত। যোগী মূর্তি পূজা। মহেঞ্জোদারো একটি শিলমোহরে যোগাসনে বসা এক যোগী মূর্তি খোদাই করা আছে। তার চারপাশে বাঘ, হাতি, গন্ডার প্রভৃতির মূর্তি আছে। অনেক পণ্ডিত ব্যক্তি একে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করেন, আবার অনেকে তা মানতে চান না। পশু মূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় ষাঁড় ও এক সিংহওয়ালা কাল্পনিক এক পশুর মূর্তি অনেক পাওয়া গেছে বলে মনে করা হয়। হরপ্পায় পশু মূর্তির পূজা করা হতো। হরপ্পার বাণিজ্য। দেশের ভিতরে ও বাইরে হরপ্পার বাণিজ্য চলত। জলপথ ধরে বাণিজ্য সমুদ্রপথে হতো। হরপ্পা সভ্যতার 23টি শিলমোহর মিলেছে মেসোপটেমিয়ায়। এই শিলমোহরগুলি থেকে বোঝা যায় যে হরপ্পা ও মেসোপটেমিয়া উভয় সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। মেসোপটেমিয়াতে হরপ্পার বণিকরা সম্ভবত বাণিজ্যিক উদ্দেশ্যে স্থায়ীভাবে বসবাস করত। মেসোপটেমিয়াতে প্রাপ্ত এক শিলমোহরে খোদিত লিপি পড়ে জানা যায় যে হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়ার জলপথে বাণিজ্য চলত। হরপ্পা সভ্যতার যুগে পারস্য উপসাগরীয় এলাকার সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর নদীপথে মহেঞ্জোদারোতে এক শিলমোহরে খোদাই করা এক নৌকার ছবি মিলেছে। এ থেকে জানা যায় যে হরপ্পা সভ্যতায় পালতোলা নৌকার ব্যবহার ছিল। আসলে নদীর স্রোত ও হাওয়াকে কাজে লাগিয়ে নৌকার সাহায্যে নদীপথে বাণিজ্য চলত। আর এটা এত দূরে লিখবে। তারপর স্থলপথ ধরে বাণিজ্য। ইরানের হরপ্পা শিলমোহর ও এখনকার তুর্কমেনিস্তানের হরপ্পা শিল্পদ্রব্যের খোঁজ মিলেছে। জানা গেছে এই দুই স্থানে স্থলপথ ধরে হরপ্পায় বাণিজ্য চলত। স্থলপথে বাণিজ্যের মাধ্যম ছিল ভারবাহী পশু, 2 চাকা টানা গাড়ি প্রভৃতি। তোমাদের 6 নম্বর সেটটি এখানেই শেষ হলো। আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে।